বিগত কয়েকদিন ধরেই ওপার বাংলায় চিন্ময় প্রভুকে নিয়ে যে অশান্তির খবর চলছে এবং হিন্দু বা সনাতনীদের ওপর মৌলবাদীদের যে একতরফা আক্রমণ চলছে তা নিয়ে খুব স্বাভাবিকভাবে যেমন ওপার বাংলা উত্তাল, তেমনি পশ্চিমবঙ্গ থেকেও রাজপথে যেমন বিজেপি বা বিভিন্ন সনাতনী ধর্মাবলম্বী মানুষরা এর প্রোটেস্টে একদিকে নেমেছেন, ঠিক তেমনি আবার আমাদের মতো যারা ইউটিউবাররা রয়েছেন তারাও নিজেদের মতো করে সকলেই গলা ফাটিয়েছেন। কিন্তু আজকে খুব দুঃখের সঙ্গে আপনাদের জানাতে চলেছি যে আমরা ওপার বাংলার সনাতনীদের অত্যাচার দেখে যে নিদারুণ কষ্টের মধ্যে রয়েছি এবং তার প্রতিবাদ জানাচ্ছি, সেটা কি পশ্চিমবঙ্গেও চলছে না? একটু ভালো করে যদি খেয়াল করে দেখেন, আমাদের এই পশ্চিমবঙ্গের বুকেও প্রত্যেক দিন এবং বিগত বেশ কয়েক বছর ধরে টানা যে অত্যাচার চলছে, একতরফাভাবে যেভাবে সনাতনীদের ভাবাবেগে আঘাত দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সকলে নয়, কিছু সংখ্যক মানুষ, এখানে হিন্দু মুসলিমের ব্যাপার নয়, কিছু সংখ্যক মানুষ ইচ্ছাকৃতভাবে যেভাবে হিন্দুদের ভাবাবেগে আঘাত দেওয়ার চেষ্টা করছে, তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন যেভাবে নিষ্ক্রিয় হয়ে বসে রয়েছে, সেখানে কি কোথাও তফাৎ দেখতে পাচ্ছেন ওপার বাংলার মোহাম্মদ ইউনূসের সরকারের সঙ্গে এপার বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের? আসলে কোনো তফাৎ নেই। কেন? আজকের পর্বটা দয়া করে একটু শেষ পর্যন্ত শুনেই দেখুন। যা তথ্য আপনাদের সামনে দেব সেটা নিশ্চিতভাবে আপনাদেরও কোথাও গিয়ে ভাবাবে যে ওপার বাংলার এই হিংস্রতা আমাদের এই রাজ্যেও কি কম কিছু কি হচ্ছে। এই তথ্যই আজকে আপনাদের সামনে দেব। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। দেখুন, আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে আমাদের যা পার্বণ ছিল, গণেশ পুজো থেকে যেটা শুরু হয়েছিল, এই প্রায় প্রত্যেকটি পুজো যদি আপনারা খেয়াল করে দেখেন, বিরোধী দলনেতাকেও যদি আপনারা ফলো করে থাকেন, তাহলে দেখতে পারবেন যে প্রত্যেকটি পুজোতে হিন্দুদের পুজোর ওপর কিভাবে আক্রমণ করা হয়েছে, সেটা একতরফাভাবে কিভাবে আক্রমণ হচ্ছে এবং তা নিয়ে পুলিশ প্রশাসন একেবারেই নিশ্চুপ। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এ নিয়ে টু শব্দটি করছে না। দেখুন, কোনো একটা ভাবাবেগের মধ্যে যদি অন্য কোনো মানুষ এসে হামলা করেন, সেই দুষ্কৃতী বা কালপ্রিটকে অবিলম্বে খোঁজ করে তার চূড়ান্ততম শাস্তির নিশ্চিত করা, এটাই কিন্তু প্রশাসনের কাজ। কিন্তু আমাদের এই রাজ্য প্রশাসন শুধুমাত্রই অন্য কেউ রেগে যাবে বলে তারা চোরকে চোর বলতে পারে না, তারা লম্পটকে লম্পট বলতে পারে না। এতে কোনো সম্প্রদায়ের মানুষ রেগে যাবে না, তার কারণ আমি অত্যন্ত গভীরভাবে বিশ্বাস করি পশ্চিমবঙ্গের মুসলিমদের মধ্যে একটি শিক্ষিত সমাজ রয়েছে যারা কোনোভাবেই কোনো ধর্মের ওপর আঘাতকে মেনে নেয় না, ঠিক যেমন হিন্দু সম্প্রদায়ের মানুষও মেনে নেয় না। অথচ অহেতুক ভয় পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন হিন্দুদের ওপর এই একতরফা পশ্চিমবঙ্গের বুকে ঘটে যাওয়া আক্রমণ দেখেও নিশ্চুপ বসে রয়েছেন। এটা অবাক করে দেয়। আসুন আপনাদের কিছু তথ্য আজকে দিই। এই যে ভিডিওটা দেখছেন, একটা বজরং বলির মূর্তিকে ভেঙে দেওয়া হয়েছে। এই ধরনের তো প্রত্যেক দিনই কিছু না কিছু ভিডিও আমাদের সামনে যে কোনো পুজোর সময় আসতে থাকে। বিরোধী দলনেতা এই ভিডিওটি শেয়ার করে লিখেছেন দুদিন আগে যে গত রাতে দুষ্কৃতীরা বীরভূম জেলার সিউড়ি ২ নম্বর ব্লকের ইন্দ্রগাছা মোড়ে ভগবান হনুমান মন্দির ভাঙচুর করেছেন। এমনকি তারা বজরং মূর্তিকেও অপমান করেছেন। হিন্দু মন্দিরে ভাঙচুর এখন পশ্চিমবঙ্গে একটি উদ্বেগজনক প্রবণতায় পরিণত হয়েছে। আমি শ্রী রাজীব কুমার আইপিএস কে অনুরোধ করছি, ডিজিপি ওয়েস্ট বেঙ্গল পুলিশ যত দ্রুত সম্ভব অপরাধীদের গ্রেপ্তার করা হোক। আর বাকিটা পড়লাম না। তো এইটা বিরোধী দলনেতা লিখেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন একটা বজরং বলির মূর্তি, সেটা বীরভূমের মধ্যে ভেঙে ফেলে দেওয়া হয়েছে। এবং এটা কোনো নতুন ঘটনা নয়। আমি আপনাদের সামনে বিরোধী দলনেতার শেয়ার করা অনেক ভিডিও দেখিয়েছি যেখানে কোনো না কোনো পুজোতে এই একই ধরনের ঘটনা ঘটে। কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্তটা জানেন, পুলিশ সমস্ত কিছু ইনফর্ম করে, কিন্তু তা সত্ত্বেও তার প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না। কেন ব্যবস্থা নেয় না? তার কারণ যে লম্পট এই কাজ করেছে সেই লম্পটকে কেন অবিলম্বে পুলিশ প্রশাসন আইনের আওতায় আনবেন না, এই প্রশ্নটা কি আমরা করতে পারি না? এর সঙ্গে হিন্দু মুসলিমের কোনো সম্পর্ক নেই। তার কারণ কোনো শিক্ষিত মুসলিম সম্প্রদায়ের মানুষ, আমি বিশ্বাস করি, তারা এটাকে সমর্থন করতে পারেন না, ঠিক যেমন হিন্দুরা সমর্থন করতে পারেন না মুসলিমদের ভাবাবেগে আঘাতকে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন কেন এই সব ঘটনাগুলোকে মুখ বন্ধ করে সহ্য করছেন? ওপার বাংলায় যা ঘটছে, মোহাম্মদ ইউনূসের সরকার যেভাবে সংখ্যালঘুদের ওপর আক্রমণকে সহ্য করে যাচ্ছে, আর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও হিন্দুদের ওপর এই ধরনের আক্রমণও মুখ বুজে সহ্য করে যাচ্ছেন, এটা কিন্তু একেবারেই একটা চূড়ান্ত সীমায় কার্যত পৌঁছে যাচ্ছে। আসুন আপনাদের এবার ভিডিওটা দেখাতে চাইবো, এরপরে আরো বেশ কিছু ভিডিও রয়েছে।
এবার আপনারা আরো একটা ভিডিও দেখুন। এই ঘটনাটা ঘটে যাওয়ার পর কিন্তু পুলিশ প্রশাসন ব্যবস্থা নিয়েছে। কি ব্যবস্থা নিয়েছে জানেন? পুলিশ প্রশাসন ওই মূর্তিটিকে নতুন করে সারিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু কোন লম্পট এই কাজটি করেছে সেই লম্পটটিকে আইডেন্টিফাই করে আইনের আওতায় এনে তাকে যথাপযুক্ত শাস্তির বিধান কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ করেনি। কেন করেনি সেটা আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। আসুন সেই ভিডিওটা আপনাদের দেখাবো। বিরোধী দলনেতা এই ভিডিওটি শেয়ার করে লিখছেন যে ইন্দ্রগাছা মোড়ে হনুমান মন্দিরে ভাঙচুরের বিষয়ে আজ সকালে আমার দ্বারা শেয়ার করা পোস্টের ধারাবাহিকতায় সিউড়ি পুলিশ কোনো অপরাধীকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে। যাই হোক, তারা প্রতিমা মেরামত করে বজরংবলীর প্রতিমার অপবিত্রতা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। ওসি দেবাশিস ঘোষ, সিউড়ি থানা, বীরভূম পুলিশ জেলা, আপনাদের কাজ অপরাধের সমাধান করা, মূর্তি মেরামত করা নয়। অর্থাৎ বিরোধী দলনেতা যেটা বলার চেষ্টা করছেন যে পুলিশের কাজ এটা হতে পারে না যে ভগবানের মূর্তি ভেঙে দেওয়ার পর সেটাকে মেরামত করে দেওয়া। পুলিশের কাজ হচ্ছে কোন লম্পট এই কাণ্ডটি ঘটালো তাকে আইনের আওতায় নিয়ে আসা। আসুন এই ভিডিওটি যখন মূর্তিটা শেয়ার করা হয়েছে তখন গ্রামবাসীরা কি বলছে সেটা একবার শুনুন। এই মূর্তিটা ভাঙা হয়েছে গত রাতে। ভাঙার পর তড়িঘড়ি পুলিশ আবার চৌহাট্টা থেকে মিস্ত্রি নিয়ে এসে আবার নতুন করে মূর্তি নিয়ে এসে বানানো হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। তো যে ভাঙলো তার কোনো কি করছেন সেটা পুলিশই জানেন। হ্যাঁ, কি বলছেন? কখন দেখেছেন আপনি ভেঙেছেন? আচ্ছা, আমরা রেগুলার আসি এইখানে ফার্স্টটাই দেখেছি। আচ্ছা, ওই যে দোকানদারের ছেলেটাকে আমি বলছি হারে মনোজ কে কি কইলে আমি প্রণাম করতেছি, তখন দেখছি হনুমানজি এইদিকে উপর হয়ে পড়েছে। আমি হাই 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 কে কি বলবো, এইখানে ইট ছিল, ওখানে ইট, হ্যাঁ ইটটা ছাড়িয়ে ঠুকেছে, ইট পড়েছিল তো তালা ভেঙে দিয়েছে। তালা ভেঙে দিয়েছে। আমি প্রণাম করছি আর বলছি ঠাকুর তোমাকে এরকম কে কইলে জানো, তাকে জানো এরকম করো তুমি, জানো তোমার সাথে শক্তি। আর পুলিশ কি বলেছে? তখন কেউ ছিল না। পুলিশ এসে কি বললো? চার পাঁচ গাড়ি পুলিশ এসেছে। আমার যাওয়া পড়া তখন ছিল সাড়ে 8টা থেকে পুলিশ 4-5 গাড়ি, রেগুলার 6টায়, 6টা 5টা এরকম প্রত্যেকদিন প্রণাম করি। আমি যাই আমরা তো রেগুলারলি আসি, আমরা প্রত্যেকদিন প্রণাম না করে আমি এখান থেকে বেরোই না। কোনো দিন আমি প্রণাম করি। দেখুন কি হলো, তাই তো বলছি। ঠিক আছে। শুনলেন বন্ধুরা, এইখানে আমাদের প্রশ্ন হচ্ছে যে একটা মূর্তি যদি ভেঙে দেওয়া হয়, কেউ তো ভেঙেছে, তাহলে পুলিশ এত বড় তাদের নেটওয়ার্ক রয়েছে, আমি বিশ্বাস করি তারা প্রত্যক্ষভাবে জানেন বা কোনোভাবে তাদের কাছে খবর আসা উচিত। তার কারণ পুলিশ পারদর্শী বলেই আমরা মনে করি। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে পুলিশ অনুসন্ধান করলে সেটাকে খুঁজে বার করা খুব একটা শক্ত কাজ নয়, কিন্তু সেই কাজটা পুলিশ করতে পারছে না কেন? এটা যদি একটাই বিচ্ছিন্ন ঘটনা হয়ে থাকতো এবছরের জন্য, তাহলে বলতাম যে এটা বিচ্ছিন্ন ঘটনা, পুলিশ এটাকে আর কোনো রকমের ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে প্রত্যেকটা ধর্মে, যে প্রত্যেকটা পুজোতে এইভাবে একটি ধর্মের ভাবাবেগে আঘাত করা হবে, আর এইটা পুলিশ প্রশাসন মূর্তি সারিয়ে দিয়ে তাকে রক্ষা করার চেষ্টা করবে, এটা তো কার্যত দুষ্কৃতীদের হাতকে আরো বেশি শক্ত করে দেওয়া। তার কারণ তারা জানে আমরা যতই অপরাধ করব আমাদের কেউ টিকিটি ছুতে পারবে না যতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন রয়েছে। তাই আমরা ওপার বাংলায় যেমন দুষ্কৃতকারী কাজ চালিয়ে যাচ্ছি মোহাম্মদ ইউনূসের প্রশাসনের সহযোগিতায়, ঠিক এই রাজ্যেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের এই ঔদাসীনতায় আমরা ওই একই রকমের দুষ্কৃত কর্মকারী কাজ চালিয়ে যাব এবং আমাদের কেউ ধরতে পারবে না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এমনটা একেবারেই যে হওয়া উচিত নয়, এটা যে কোনো সাধারণ মানুষই বিশ্বাস করে। এবং দুর্ভাগ্য যে এখানে এসে এমনটা নয়। এরপরে আপনাদের যেটা বলবো, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এই সমস্ত মূর্তি ভাঙার ঘটনাকে প্রতিবাদ করে গতকাল বিধানসভায় তিনি এর প্রতিবাদ করেছিলেন এবং তার লেখা তিনি একটা প্রস্তাব পড়ার চেষ্টা করেছিলেন। সেই প্রস্তাবে কিছু প্রশ্ন ছিল যে কেন হিন্দুদের ভাবাবেগে আঘাত দেওয়া হচ্ছে, কেন হিন্দুদের দেবদেবীর মূর্তি ভাঙা হচ্ছে, এই নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা পাঠ করতে চেয়েছিলেন। সেটির পর্যন্ত অধিকার দেয়নি আমাদের বিধানসভার মাননীয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। একবার ভাবতে পারছেন
যে কোন জায়গায় রাজ্যটা চলে গিয়েছে, বাংলাদেশের থেকে কি কোনো অংশে আমরা ভালো রয়েছি? তার কারণ আমাদের দেশে সঠিকভাবে ধর্ম পালন করার জন্য মূর্তি যারা ভাঙে তাদের উপর কোনো শাস্তি যদি না হয়ে থাকে, তাহলে এই ঘটনা কোনোদিন কমবে বলে মনে করছেন? দ্বিতীয়ত হচ্ছে, বিধানসভায় একটা প্রস্তাব যখন বিরোধী দলনেতা আনছেন, সেটাকে পড়তে পর্যন্ত দেওয়া হচ্ছে না বিমান বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। যেন মনে হচ্ছে মোহাম্মদ ইউনূসের একটা সরকার চলছে, তারা মৌলবাদ, তাদের হিন্দুদের উপর এমনিতেই গাত্রজ্বালা রয়েছে, হিন্দুদের উপর তারা বেশি গুরুত্ব দিতে চায় না, হিন্দুরা অত্যাচারিত হোক তারা এটাই চান। আমাদের এই রাজ্যের প্রশাসনকে দেখে কি মনে হচ্ছে যে মোহাম্মদ ইউনূসের থেকে কোনো আলাদা কিছু তারা পদক্ষেপ নিচ্ছেন? আসুন বিরোধী দলনেতা কি বলেছেন এই প্রসঙ্গে। বিধানসভায় একটা প্রস্তাব তিনি পাঠ করতে গিয়েছিলেন এবং যে প্রস্তাবটা তিনি নিজে পড়ে শোনালেন, আপনারা শুনলেই বুঝতে পারবেন যে ওখানে এমন একটাও কোনো শব্দ নেই, অন্য ধর্মকে আঘাত করার তো কোনো প্রশ্নই নেই, কিন্তু তিনি কয়েকটা প্রশ্ন তুলতে চেয়েছিলেন, সেটা পর্যন্ত করতে দেয়নি আমাদের বিধানসভার মাননীয় স্পিকার। এবং শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলছেন, বিশেষ করে যে সমস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে কার্যত এই পরিস্থিতি সৃষ্টি করছেন, তাদেরকে একবার প্রশ্ন করেছেন আয়নার সামনে দাঁড়াতে, যে আপনারা হিন্দু হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে ভোট দিচ্ছেন দিনের পর দিন, যারা এই নিন্দা প্রস্তাবটা পর্যন্ত বিধানসভায় গ্রহণ করতে দিচ্ছেন না। এরপরে বাকি দায়িত্বটা সাধারণ মানুষের ওপরেই অবশ্য ছেড়েছেন বিরোধী দলনেতা। আসুন তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। মানে আমাদের গণপতি উৎসব, বিশ্বকর্মা পুজো থেকে শুরু করে শেষ কার্তিক পুজো পর্যন্ত, এই যে সনাতন হিন্দুদের হাজার হাজার বছরের পুরনো রীতিনীতি মেনে, ভারতীয় সংস্কৃতি মেনে, বাঙালি হিন্দুদের প্রথা মেনে, পঞ্জিকা শাস্ত্র মতে আমাদের যে পুজোর অনুষ্ঠানগুলো চলে গেল, তাতে এমন কোনো পুজো নেই, এমন কোনো দেবদেবী নেই যাদেরকে আমরা আরাধ্য দেবী বা দেব হিসেবে পূজা করি, পুষ্পাঞ্জলি দিই, ব্রত রাখি, আরতি করি, তাদের উপর আক্রমণ হয়নি। আজকে সকালেও বীরভূম জেলার পুরন্দরপুরে বজরংবলীর মূর্তি ভাঙা হয়েছে, মন্দির ভাঙা হয়েছে। আমরা যে প্রস্তাবটা দিয়েছিলাম সংবিধান মেনে, তো বিধানসভা সংবিধানের ফ্রেমের উপরে আমাদের বক্তব্যে কোথাও কোন রকম অন্য ধর্ম, অন্য সম্প্রদায়, রাজনৈতিক দল কাউকে আক্রমণের কোনো বক্তব্য ছিল না। আমাদের যে প্রস্তাব ছিল সেটাতে পড়ে দিচ্ছি আপনাদের। এই প্রস্তাবটুকুও পাঠ করতে দেননি। এখানে হিন্দু বিরোধী সরকার চলছে এবং দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে হিন্দুদের একটা বড় অংশ বিজেপিকে ভোট দিল, এখনো একটা ভালো সংখ্যক অংশ তারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে। আমি সেই তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া হিন্দুদের কাছে প্রশ্ন করতে চাই যে কাদের আপনারা পাঠিয়েছেন। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের এইটা পড়তে দেননি। এই লেখাটা আমি আপনাদেরকে পড়ে দিচ্ছি, আমার সোশ্যাল মিডিয়াতেও আমি পোস্ট করব। ভারতীয় সংবিধানে ধর্মের স্বাধীনতার অধিকারের কথা সুনির্দিষ্টভাবে বর্ণিত আছে। রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, আর্টিকেল 25 to 28, 25, 26, 27 এবং 28 ধারায় যা এই রাজ্যে লঙ্ঘিত হচ্ছে বারবার, যেমন ফালাকাটা, গার্ডেন রিচ, শ্যামপুর, রাজাবাজার, নোদাখালী, বেলডাঙ্গা প্রভৃতি স্থানে একটি বিশেষ সম্প্রদায় দুষ্কৃতকারীগণ হিন্দু ধর্মের বিভিন্ন ধর্মানুষ্ঠানে বিভিন্নভাবে বাধা প্রয়োগ করছে। সংবিধান বিরোধী এই ধরনের হানাহানি, অগ্নিসংযোগ, দেবদেবীর মূর্তি ভাঙা প্রভৃতি বন্ধ করার ক্ষেত্রে রাজ্য সরকার কোনরূপ ব্যবস্থা গ্রহণে সম্পূর্ণরূপে ব্যর্থ। এই সভা সদনের সমস্ত কাজ মুলতুবি রেখে উক্ত বিষয়ে আলোচনার দাবি জানাচ্ছে। সিগনেটরি শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষ, মনোজ ওরাও, অশোক দিন্দা। এটার মধ্যে কোথায় কি আছে বলুন? মুখ্যমন্ত্রী কালকে 1 ঘন্টার জন্য এয়ারপোর্টে যাওয়ার পথে ঢুকে পড়েছিলেন, এসেছিলেন তুষ্টিকরণ করতে। কালকে সিদ্দিকুল্লাহ চৌধুরীর জমিয়তের মিটিং ছিল, তিনি তার ভোট ব্যাংকে সন্তুষ্ট করার জন্য ওয়াকফের উপরে বক্তব্য ইত্যাদি রেখে তিনি চলে গেলেন। রাজ্যের যত বার্নিং ইস্যু আছে সেই ইস্যু নিয়ে কোনো বক্তব্য নেই। পুলিশ ডিপার্টমেন্টের প্রশ্ন উত্তর নেওয়া হয় না, তা আমরা কোথায় বলব? আমরা বিধানসভায় আমাদের লোক কি পাঠিয়েছে
শুধুমাত্র বিধায়কের ভাতা নেওয়ার জন্য আর 60 লক্ষ টাকার এমএলএ যে ল্যাট সেটাতে রেকমেন্ডেশন দেওয়ার জন্য? এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে একটা প্রস্তাব বিরোধী দলনেতা, তার মধ্যে এমন একটা অসাংবিধানিক শব্দ নেই, সেটা কেন পড়তে দেওয়া হবে না? আমি ওপার বাংলাও মুসলিম অনেক মানুষকে দেখলাম যারা প্রতিবাদ করছেন হিন্দুদের ওপর আক্রমণকে। ওপার বাংলার শিক্ষিত মুসলমানরা তারা প্রতিবাদ জানাচ্ছেন। এটা পরবর্তীকালে আপনাদের দেখাবো। এবং আমার অত্যন্ত ভালো লেগেছে যে আমরা যাদের মৌলবাদ বলি তারা একটা গোষ্ঠী মাত্র। হ্যাঁ, তাদের সংখ্যাটাই যদিও বেশি বলতে পারেন, কিন্তু তাও ওপার বাংলার অনেক শিক্ষিত মুসলমানরা রয়েছেন যারা হিন্দুদের ওপর অনৈতিক কারণে এইভাবে অত্যাচার, খুন খারাপি, রাহাজানি এটা তারা পছন্দ করছেন না। আমার একইভাবে বিশ্বাস আমাদের এই রাজ্যেও আমাদের এখানকার যারা সংখ্যালঘু তাদের মধ্যে অনেকে শিক্ষিত লোক রয়েছেন যারা এই প্রশাসনের এই দুমুখ নীতিকে পছন্দ করেন না, কিন্তু তা সত্ত্বেও করার কিছু নেই। এই ধরনেরই একটা পলিটিক্স, এই ধরনেরই একটা রাজনৈতিক সংস্কৃতি, ধর্মীয় সংস্কৃতি চালাতে চাইছে আমাদের দুর্ভাগ্যজনক এই প্রশাসন। তবে আপনাদের দেখাতে চাইবো এই বাংলাদেশে সনাতনীদের ওপর যে অত্যাচার চলছে তা নিয়ে আমরা যখন সবাই উদ্বিগ্নে রয়েছি, আমরা বলছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন কোনো বক্তব্য রাখছেন না। আপনারা শুনেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যটা কিছুটা আপনাদের শোনাবো, শুনলে আপনাদের কার্যত হাসি পাবে। যে তিনি বলছেন যে এটা তো পররাষ্ট্রীয় ব্যাপার, তা মোদী সরকার যা সিদ্ধান্ত নেবে আমরা তার পাশেই রয়েছি। আরে মোদী সরকার যা সিদ্ধান্ত নেবে তার পাশে থাকতে আপনি বাধ্য। একটা নির্বাচিত সরকার, তারা যা সিদ্ধান্ত নেবে সেটা আপনাকে মানতে বাধ্য, এটা নতুন কোনো কথা না। কিন্তু তা বলে আপনি নিন্দা করতে পারবেন না, আপনি বলতে পারবেন না যে চিন্ময় মহাপ্রভুকে গ্রেপ্তার যারা করেছেন তারা সঠিক কাজ করেননি। এই কথাটা দ্ব্যর্থভাবে আপনি বলতে পারলেন না। এতটুকু ব্যক্তি স্বাধীনতা আপনার নিজের মধ্যেই নেই। শুধুমাত্র এই ভোটের কথা চিন্তা করে অন্য সম্প্রদায় রেগে যাবে বলে আপনারা এই ধরনের কথা বলছেন। অন্য সম্প্রদায় রাখবে না, সেখানে অনেক শিক্ষিত মানুষ রয়েছে। আমার বিশ্বাস যে তারা যারা শিক্ষিত, প্রকৃত যারা শিক্ষিত রয়েছে, তারা এই ঘটনাকে কেউ সমর্থন করতে পারে না। তার কারণ ওটা কোনো হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে না, ওটা মানুষের ওপর অত্যাচার হচ্ছে। হিন্দু মুসলিম এখানে কোনো ফ্যাক্টর নয়, মানুষের ওপর অত্যাচার হচ্ছে, এটাই সব থেকে বড় বিষয়। সেটা পশ্চিমবঙ্গে হতে পারে, সেটা বাংলাদেশে হতে পারে। তাই সকলের এই ঘটনার নিন্দা যেখানে করা উচিত, কিন্তু মুখ্যমন্ত্রী শুধুমাত্র এই ভোটারদের কথা চিন্তা করে নিন্দাটা পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে করতে পারছেন না। উপরন্তু তিনি কি বলছেন যে বিজেপিও তো একটা দলকে ঠিক চোখে দেখতে পান না। এইভাবে কার্যত তিনি বক্তব্যটা বললেন, যেটা আমার অত্যন্ত খারাপ লেগেছে। যে বিজেপি যে দলকে দেখতে পান না বলে আপনি বলছেন, কিন্তু কখনো এই ঘটনা দেখবেন যে মসজিদের ওপর হামলা হয়েছে, বিজেপি সমর্থন করেছে বা বিজেপি চুপ রয়েছে, এমন কোনো ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে? দেখাতে পারবেন? এই ধরনের ঘটে না। বিজেপি হিন্দুত্বকে সমর্থন করলেও মুসলিমদের ওপর যদি কোনো অনৈতিক আক্রমণ হয় সেটাকেও কিন্তু কোনোদিন একটা ঘটনা দেখাতে পারবেন না, সেটাকে তারা বাহবা দিয়েছে। কিন্তু আপনারা আপনাদের রাজনৈতিক দল একেবারে দুমুখ নীতি নিয়ে চলছেন, যেটা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এই মুহূর্তে হিন্দু মুসলমান সকলেই বুঝতে পেরে গিয়েছেন। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো এখানে। প্লিজ আপনি অন্য পার্টির সম্বন্ধে আমাকে জিজ্ঞেস করবেন না। অন্য কেউ, আপনি কোন পেপারে, কোন চ্যানেলে? হ্যাঁ, সেই জন্যই আপনার কোয়েশ্চেনের ধরনটা এরকম। অন্য কেউ নিউট্রালি কোয়েশ্চেন করলে আমি তার রিপ্লাই দেবো। না, বাংলাদেশ নিয়ে আপনাদের স্ট্যান্ডটা ঠিক কি? দেখুন, বাংলাদেশটা একটা অন্য দেশ, ভারতবর্ষটা একটা অন্য দেশ। একটা দেশ আর একটা দেশের সম্বন্ধে যদি কিছু করে সেটা সেই দেশকে করতে হয়। আমরা দুঃখিত, আমরা মর্মাহত। অনেক মানুষ আগেও মারা গেছে, এখনো অত্যাচারিত হচ্ছে। আগেও আন্দোলনেও অনেক ছাত্রছাত্রীরা মারা গেছে এবং আজও তার রেস চলছে। এবং আমরা তো কেউ ঘটনাটাকে সমর্থন করছি না। যে কোনো ঘটনায় যে কোনো ধর্মের ওপরেই হোক না কেন, আমরা সেটাকে সমর্থন করি না। কিন্তু এক্ষেত্রে আমাদের ভূমিকা খুব লিমিটেড। তার কারণ এটা হচ্ছে, যেহেতু আমরা আলাদা দেশ, বাংলাদেশ আলাদা দেশ, এটা ইন্ডিয়া গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্টের সাথে কথা বলতে পারে, বলে অ্যাকশন নিতে পারেন। আমরা এটুকু বলতে পারি যে আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্স পলিসির ব্যাপারে তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড হচ্ছে যে যখনই গভর্নমেন্টে থাকুক না কেন আমরা গভর্নমেন্টের স্ট্যান্ডটাকে সাপোর্ট করি। কাজেই আমাদের বক্তব্য খুব পরিষ্কার,
কোনো ধর্মের ওপরে, কোনো বর্ণের ওপরে, কোনো জাতির ওপরে কোনো অত্যাচারই আমরা মানি না। না হিন্দু, না মুসলমান, না শিখ, না খ্রিস্টান, আমরা সবাই এক। এটাই আমাদের প্রিন্সিপাল। সুতরাং বুঝলে, আমার কথা দিয়ে বুঝতে পারলেন, আমরা যেসব ঘটনা আজ নয় গত 1 বছর ধরে ঘটছে, প্রত্যেকটা ঘটনার জন্যই আমরা দুঃখিত। কিন্তু দুঃখিত হলেও আমরা যেহেতু একটা অন্য দেশের নাগরিক এবং আমাদের স্টেট গভর্নমেন্ট আছে, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টও আছে, সুতরাং এটা জিওআই মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্যান টেক আপ দ্য ম্যাটার উইথ দ্য বাংলাদেশ গভর্নমেন্ট। এটা বোথ দ্য কান্ট্রিজ কথা বলতে পারে, সেটেল করতে পারে। এক্ষেত্রে আমাদের তো কোনোভাবে ইনভলভ করা হয় না এবং আমরা জানিও না। তিস্তা ব্যাপারে চুক্তি হয়ে গেছিল, আপনারা জানেন, যে আমাদের জানানো হয়। কাজে আমাদের দিক থেকে আমরা বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশও আমাদের ইন্ডিয়াকে নিশ্চয়ই ভালোবাসে, বাংলাকেও ভালোবাসে। আমাদের ভাষা, সাহিত্য, পোশাক পরিচ্ছদ সবই এক। রাজনৈতিকভাবে যাই মতভেদ থাকুক না কেন, আমরা এটা নিশ্চয়ই চাই না যে কোনো ধর্মে ধর্মে বিভেদ হোক এবং তার কোনো রেশ কারো উপর পড়ুক, এটা আমরা কখনোই চাই না। এবং সেন্ট্রাল গভর্নমেন্টে যারা আছেন তারাও তো পার্টিকুলার একটা ধর্মের বিরুদ্ধে প্রচন্ড একটা ভিন্ডিকটিভ অ্যাটিটিউড নেন। আমরা মনে করি কোনোটাই ঠিক নয়। মন্দিরও থাকবে, মসজিদও থাকবে, গুরুদ্বারাও থাকবে, গির্জাও থাকবে, ধর্ম যার যার আপনার, উৎসব সবার। আমরা শান্তির পক্ষে, আমরা উন্নয়নের পক্ষ। ধর্মীয় মতামত প্রত্যেকে যেন পালন করতে পারে তার স্বাধীনতা অনুযায়ী, আমরা এটার পক্ষে। দিল্লিতে তো পার্লামেন্টে শুনলেন বন্ধুরা, এই গোটা পর্ব শোনানোর পর আমার একটাই প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি মনে করছেন যে ওপার বাংলায় হিন্দুদের ওপর যা অত্যাচার চলছে মোহাম্মদ ইউনূসের প্রশাসনের মাধ্যমে, এপার বাংলায় কি কোনো কম কিছু হচ্ছে? হ্যাঁ, বলতে পারেন যে ওপার বাংলার হিন্দুরা হচ্ছে তারা সংখ্যালঘিষ্ঠ, কিন্তু এপার বাংলায় তো সে তথ্য নয়। এপার বাংলায় তো আমরা সংখ্যাগরিষ্ঠ, কিন্তু তাতে কি এসে যায়? প্রশাসনের যদি গায়ের জড়ি থাকে, প্রশাসন যদি অনিরপেক্ষ হয়ে থাকে, তাহলে সংখ্যা ম্যাটার করে না। যে কোনো সংখ্যায় যা কিছু হতে পারে যদি প্রশাসন অনৈতিক হয়ে থাকে। প্রশাসন যদি ধর্মীয়ভাবে সঠিক সিদ্ধান্ত নিতে না পারেন, লম্পটকে লম্পট যদি বলতে না পারেন, প্রকৃত দোষীদের যদি আইনের আওতায় নিয়ে আসতে না পারেন, যদি ধর্মের ভিত্তিতে কাকে ধরবো কাকে ধরবো না এই সিদ্ধান্ত যদি কোনো প্রশাসন নিতে পারে বা কোনো প্রশাসন নেয়, তাহলে সেই প্রশাসন যে মৌলবাদের প্রশাসন, সেটা বাংলাদেশি হোক আর পশ্চিমবাংলায় হোক, সে কথা তো পরিষ্কার। তবে আমার বিশ্বাস, পশ্চিমবঙ্গের যারা হিন্দু এবং মুসলমানরা রয়েছেন তারা কোনোভাবেই কোনো ঝামেলায় জড়াবেন না। তার কারণ ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ, এই কথাটা সংবিধানে লেখা রয়েছে। তাই এই সংবিধানকে লঙ্ঘন করার এখতিয়ার আমার আপনার কারুর নেই। ওপার বাংলায় যা ঘটছে সেখান থেকে ইন্সপায়ার হয়ে নিশ্চিতভাবে বজরংবলীর মূর্তি যারা ভাঙছেন, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তাদের রুচির ব্যাপার। তারা আজকে ভেঙে পার পাচ্ছেন, একদিন পার পাবেন, 1 বছর পার পাবেন, 10 বছর পার পাবেন, 20 বছর পার পাবেন, তারপরে তারা পার পাবেন না। তাদের হাল কি হবে, তাদের পরিস্থিতি কি হবে, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার অনেককে দেখিয়ে দিয়েছে। তাই এই অভ্যাসটা যারা তৈরি করে নিয়ে যাচ্ছেন, একদিন না একদিন এই প্রশাসনের পালাবদল ঘটবে। সেদিন কিন্তু যারা অপরাধী, প্রকৃত অপরাধী, আমি সকলের কথা বলছি না, ধর্মের কথা বলছি না, যারা অপরাধী, সে হিন্দু সম্প্রদায়ের হোক, মুসলিম সম্প্রদায়ের হোক বা অন্য কোনো সম্প্রদায়ের হোক, এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পতনের পর যারা এই অভ্যাসটি বজায় রাখছেন তারা তো ফাঁসবেনই, নিজেদের পরিবারকেও ফাঁসাবেন। তাই যারা যে কাজ করছে করুন, কিন্তু আমি আপনি যারা পশ্চিমবঙ্গের সংবিধান মেনে চলি, যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ, যারা মুসলিম সম্প্রদায়ের শিক্ষিত মানুষ, আমরা কেউ কোনো ঝামেলায় জড়াবো না। এমনকি এই যে বজরংবলীর যে মূর্তি ভেঙে দেওয়া হয়েছে, এ নিয়েও আমাদের কোনো রকমের ঝামেলায় জড়ানোর কোনো প্রয়োজন নেই। তার কারণ আমরা সংবিধান মেনে কাজ করব। আমরা বড় জোর পুলিশের দ্বারস্থ হতে পারি, যদি পুলিশ সাহায্য না করে তাহলে কলকাতা হাইকোর্ট বা যে কোনো কোর্টের দ্বারস্থ হতে পারি, কিন্তু কোনোভাবেই আইন হাতে নিতে পারি না। কিন্তু একটাই কথা, যে ওপার বাংলার মোহাম্মদ ইউনূসের সরকারের সঙ্গে এপার বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের কি খুব বেশি তফাৎ রয়েছে? এই প্রশ্নটা আপনাদের সামনে করলাম, উত্তর লিখে জানাবেন। এখনকার মতো এখানে শেষ করলাম।